আসসালামু আলাইকুম। আমি শামীমা নাসরি, প্রভাষক, মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে নবম জীববিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায়ের কোষ বিভাজন সম্পর্কে আমরা আলোচনা করব। সেল ডিভিশন। সেল ডিভিশন বিষয়টা অনেক সহজ করে যদি বলি, অর্থাৎ সেল অর্থ কোষ, ডিভিশন অর্থ বিভাজন। বলা যেতে পারে সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন। এখন জানব কোষ বিভাজন কি। যে প্রক্রিয়ায় একটি সজীব মাতৃকোষ ভেঙে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। আরও সহজভাবে বলা যায়, যে কোষটা ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে মাতৃকোষ অর্থাৎ মাদার সেল, আর যেটা উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে অপত্য কোষ মানে ডটার সেল। আমরা ডটার সেল কেন বলছি, সন সেলও তো বলা যেতে পারতো, বাট বলছি এই কারণে যে এই ডটার সেলটা পরবর্তীতে বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করবে। এই ডটার সেলটা পরবর্তীতে মাদার সেল রূপে রূপান্তরিত হবে। এ কারণে আমরা এটাকে সন সেল না বলে ডটার সেল বলছি। কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন 3 প্রকার: মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। জীবদেহের কোষ বিভাজনে হচ্ছে মাইটোসিস এবং মিওসিস এই দুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর প্রক্রিয়াগুলো জানব। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এমন একটি কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কোনো জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করবে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এখানে একটা চিত্র দেওয়া আছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের। এই চিত্রটার দিকে আমরা একটু খেয়াল করি। চিত্রে কি দেখা আছে, ফার্স্ট হচ্ছে একটা মাদার সেল আছে। এখানে মাদার সেল একটা নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চারপাশে সেল মেমব্রেন আছে। ভিতকার অংশটা হচ্ছে নিউক্লিয়াস এবং কোষের বাইরের অংশটা হচ্ছে সেল মেমব্রেন। আলটিমেটলি কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হবে। কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কি উৎপন্ন হবে, দুইটা ডটার সেল উৎপন্ন হবে। দুইটা সেল দেখতে পাচ্ছি, একটা নিউক্লিয়াস ছিল, এখানে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, দুইটা আলাদা কোষ তৈরি হয়েছে। এটাই হচ্ছে দুইটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এখানে মাদার সেলটা যেরকম ছিল দেখতে, ডটার সেলটা সেরকম দেখতে হবে বিভাজিত হয়ে। আর মাঝে আছে দুইটি ডাম্বেল আকৃতি, নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতিভাবে বিভাজিত হয়েছে। ডাম্বেল আকৃতি বিভাজিত মানে নিউক্লিয়াসটা অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হচ্ছে। অনুদৈর্ঘ্য হচ্ছে লম্বালম্বিভাবে বিভাজিত হওয়া। যেমন আমরা একটা চুইংগাম নিয়ে দুই হাতে টান দিলে কি হবে, মাঝে একটু লম্বা হয়, দুই অংশটা একটু ডাম্বেল আকৃতি ধারণ করবে। এই নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে এইভাবে অনুদৈর্ঘ্য বা লম্বালম্বিভাবে বিভাজিত হচ্ছে। এই প্রক্রিয়া হচ্ছে নিউক্লিয়াসটা একটা মাদার সেল দুইটা অপত্য কোষের সৃষ্টি করছে একটা সরাসরি প্রক্রিয়ার মাধ্যমে। এর জন্য এটার নাম হচ্ছে প্রত্যক্ষ প্রক্রিয়া। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। প্রত্যক্ষ বলার কারণ হচ্ছে কোনো জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া নয়, একটা প্রক্রিয়ার মাধ্যমেই সরাসরি বিভক্ত হয়ে দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এরপরে দেখব হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে সমান আকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে কি বলে? মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিসে হচ্ছে মাতৃকোষ একটি থাকবে এবং দুইটি অপত্য কোষের সৃষ্টি হবে এবং সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন। যে এটা 5টা প্রক্রিয়ার ধাপের মাধ্যমে সমাপ্ত হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া, একটা পর্যায়ে যখন শেষ হবে নতুন আরেকটা পর্যায়ে শুরু হবে এবং প্রথম পর্যায় থেকে শেষ পর্যায়ে নির্দিষ্ট একটা সিকোয়েন্সে নির্দিষ্ট সময়ে শেষ হবে। নির্দিষ্ট সময় বলতে 48 ঘন্টার মধ্যে, মোটামুটি 48 ঘন্টার মধ্যে এরা একটা পূর্ণাঙ্গ কোষ বিভাজন হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে
প্রোফেজ যখন শুরু হয়েছে 2n মানে হচ্ছে ডিপ্লয়েড। এখানে দুইটা 2n দুইটা কোষের সৃষ্টি হয়েছে। আর আমরা মিওসিস যখন দেখব তখন হচ্ছে 2n থাকবে না, n হয়ে যাবে। n মানে অর্ধেক কোষ, আর 2n হচ্ছে ডিপ্লয়েড কোষ। মাইটোসিস কোষ বিভাজনে মাদার সেলটা দেখতে যেরকম হবে, ডটার সেলটা দেখতে হুবহু একই রকম হবে, সমান আকৃতি এবং সমগুণ সম্পন্ন হবে। নিউক্লিয়াসটা এখানে যতটুকু নিউক্লিয়াস ছিল টেলোফেজ দশায়ও ঠিক ততটুকু আকৃতি সেইভাবে নিউক্লিয়াসটা হবে। আমাদের জীবদেহে যে দৈহিক বৃদ্ধি ঘটে, এটা কিসের কারণে ঘটে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। একটা নির্দিষ্ট পর্যায়ে একটা ধাপ শেষে পূর্ণাঙ্গ বৃদ্ধিটা ঘটে। এখানে মাইটোসিস কোষ বিভাজনে 5টি ধাপ লেখা আছে, খেয়াল করো। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজটা হচ্ছে প্রাক পর্যায়, প্রথম যখন শুরু হয় ধাপটা তখন তাকে বলা হচ্ছে প্রাক পর্যায়। প্রাক পর্যায়কে আমরা কি বলছি? প্রোফেজ দশা। এরপর প্রোমেটাফেজ, একে কি বলছি? মধ্য পর্যায়। মধ্য পর্যায়কে প্রোমেটাফেজ বলছি, মধ্য পর্যায় যেটা সেটাকে মেটাফেজ বলছি। আর গতি পর্যায়, যখন গতি সঞ্চার হয় তখন এটাকে বলে অ্যানাফেজ। এবং অন্ত পর্যায়, অন্ত মানে কি? শেষ পর্যায়কে বলা হচ্ছে টেলোফেজ দশা। প্রোফেজ দশাটা কি? এবার এটা বুঝি আমরা। প্রোফেজ হচ্ছে ইন্টারফেজ দশায় যখন প্রোফেজের ভিতর নিউক্লিয়াসটা বিভাজন ঘটবে, মানে একটা দশা যখন শুরু হবে তখন ওই দশার অবস্থানকে আমরা ইন্টারফেজ দশা বলছি। ইন্টারফেজ দশায় নিউক্লিয়াস আকারে বড় হবে। এখানে কি? নিউক্লিয়াসটা আকারে বড়। ক্রোমোজোমগুলো থেকে ধীরে ধীরে পানি পড়তে থাকবে। নিউক্লিয়াসের ভিতরে এখানে কি আছে? ক্রোমোজোম আছে। ক্রোমোজোমগুলো থেকে ধীরে ধীরে পানি পড়তে থাকবে এবং ওই পানিগুলো কোথায় পড়বে? সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমে জমা হবে। কোষের ভেতর কি আছে? সাইটোপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম আছে, এগুলোর নিচে জমা হবে। ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো মোটা হবে। ক্রোমোজোমগুলো হচ্ছে কী হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার কারণে এগুলোকে খাটো লাগবে দেখতে এবং মোটা লাগবে। ক্রোমোজোমগুলো যেহেতু কুণ্ডলী আকার আছে, এরকম কুণ্ডলী আকার আছে, এগুলো কোনো জটিল মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না। মাইক্রোস্কোপ দিয়ে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না এগুলো কতগুলো আছে ক্রোমোজোম, সেগুলো আমরা গণনা করতে পারবো না। এবার প্রাক পর্যায় শেষ হয়ে যাবে তখন প্রোমেটাফেজ মানে মধ্য পর্যায় শুরু হবে। এখানে আমরা কি দেখছি? প্রোমেটাফেজে হচ্ছে এটা কি? নিউক্লিয়ার মেমব্রেন আছে। এখানে কি আমরা নিউক্লিয়ার মেমব্রেনটা সুস্পষ্ট দেখেছি। প্রোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেনটা কি? সুস্পষ্ট। আর এখানে অস্পষ্ট, সুস্পষ্ট নয়, নিউক্লিয়ার মেমব্রেনটা সুস্পষ্ট। এই জন্য এটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজ শেষ হয়ে গেছে, প্রোমেটাফেজ শুরু হয়েছে। 2 মেরুযুক্ত মাকু, মেরু দুইটা, এখানে একটা মেরু, এখানে একটা মেরু, 2 মেরুযুক্ত মাকু বা স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে। এগুলোকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। আর 2 দিকে 2টা মেরু আছে। প্রত্যেক সেলে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমগুলো হচ্ছে কী হয়? ক্রোমোজোমগুলোর মাঝে সেন্ট্রোমিয়ার থাকে। এগুলো ক্রোমোজোম। এর মাঝে কি? লাল রঙের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর যে স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারগুলো যে তন্তুর সাথে লাগানো থাকে এগুলোকে বলা হয় কি? আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। এখানে স্পিন্ডল তন্তু দেখতে কয়টি দেখা যাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6টা দেখতে আমরা দেখতে পাচ্ছি। কয়টা? 4টি ক্রোমোজোম, 6টি স্পিন্ডল তন্তু আছে, কিন্তু আসলে এখানে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম আছে। আর প্রাণী দেহে যখন এই পর্যায়টা ঘটে থাকে তখন এখান থেকে অ্যাস্টার ফাইবার নিঃসৃত হয়। এই দশা থেকে অ্যাস্টার ফাইবার নিঃসৃত হবে। প্রোমেটাফেজ দশা যখন শেষ হয়ে যাবে তখন কী হবে? মেটাফেজ পর্যায় শুরু হবে। মেটাফেজ পর্যায় হচ্ছে কি? মধ্য পর্যায়, যখন কোষ বিভাজন মাঝে অবস্থান করে মাঝ সময়টায়, সেই দশাটাকে বলা হচ্ছে মধ্য পর্যায়। এখানে কোনো মেমব্রেন থাকবে না। এখানে আমরা কি দেখছি? অস্পষ্ট নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো মেমব্রেন দেখা যাচ্ছে না, কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই। ক্রোমোজোমগুলো হচ্ছে মাঝ বরাবর অবস্থান করবে। ক্রোমোজোম কি? এগুলো মাঝ বরাবর অবস্থান করছে। এই যে এখান থেকে এই বরাবর ক্রোমোজোমগুলো অবস্থান করছে। এই বরাবর ক্রোমোজোমগুলো মাঝ বরাবর অবস্থান করছে এবং ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা হবে। এই দশাগুলো যেরকম ছিল ক্রোমোজোমের অবস্থানগুলো, কিন্তু মেটাফেজ পর্যায়ে যখন আসবে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা হবে।
ক্রোমোজোমের মাঝে যে সেন্ট্রোমিয়ার থাকে, আমি লাল রঙের অংশ দিয়ে দেখিয়েছি সেন্ট্রোমিয়ার, এগুলো কী করবে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। বিষুবীয় অঞ্চলে বলতে আমরা কী বুঝি, পৃথিবী যেমন উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে, দুইটা মেরু আছে, দুইটা মেরুর মাঝখানে যে এলাকাটা থাকে একে বলা হয় কি বিষুবীয় অঞ্চল। এখানে আমরা এই অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল বলছি, এদিকে উত্তর এদিকে দক্ষিণ হলে এটা বিষুবীয় অঞ্চল। সেন্ট্রোমিয়ারগুলো কী করছে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে। দুইটা ক্রোমাটিড, যখন এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিডগুলো এর মধ্যে কী হবে, বিকর্ষণ শুরু হবে। দুইটা ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হলে মেটাফেজের যখন শেষ হয়ে যাবে, মেটাফেজ ধাপটা শেষের দিকে সেন্ট্রোমিয়ারগুলো কি ভাঙতে শুরু করবে, এগুলো ভেঙে যাবে, মেটাফেজগুলো ভেঙে যাবে সেন্ট্রোমিয়ারগুলো, এবং অ্যানাফেজ দশা শুরু হবে। অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়, মানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমগুলো গতি সঞ্চারে মেরুর দিকে যেতে থাকে। ট্রাকশন তন্তু দিয়ে, এইটা হচ্ছে ট্রাকশন তন্তু দিয়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে যেতে থাকবে, দুই মেরুতে অবস্থান করবে, মেরুতে মিলিত হবে, সেন্ট্রোমিয়ারগুলো ভেঙে মেরুর দিকে যাবে। আমরা বলতে পারি এখানে কি হচ্ছে, এই আকৃতির, এখানে সেন্ট্রোমিয়ারগুলো উপরের দিকে এবং বাহুগুলো নিচের দিকে, আর যখন আমরা নিচের দিকে আসছে সেন্ট্রোমিয়ারগুলো এভাবে আসছে, তখন কি হয়, সেন্ট্রোমিয়ারগুলো নিচে, বাহুগুলো উপরের দিকে আসে, দুই মেরুতে মিলিত হবে। তখন সেন্ট্রোমিয়ারগুলো নতুন সেল ফর্মেশন করার কাজ শুরু করে দিবে। সেন্ট্রোমিয়ারগুলো তখন কি হবে, নতুন সেল ফর্মেশন করার কাজ শুরু করে দেবে। এদিকে জমা হবে, জমা হয় নতুন সেলটা ফর্মেশন কাজ শুরু করবে। এর অ্যানাফেজ পর্যায়ে যখন শেষ হবে তখন হচ্ছে টেলোফেজ বা অন্ত পর্যায়ে, শেষ পর্যায়ে শুরু হবে। এখানে কি হচ্ছে, সেলের ভিতর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এগুলো দ্বারা সেল প্লেট বা সেল ডিভিশন ভাগ হবে। এখানে একটা ডিভিশন আছে, এটা হচ্ছে সেল প্লেট বলা হয় বা সেল ডিভিশন হচ্ছে, এটা কী দ্বারা হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা সেলটা ডিভাইডেশন হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন নতুনভাবে তৈরি হবে। আমরা কি দেখেছি, প্রোমেটাফেজ ভাগে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল, অস্পষ্ট, আবার টেলোফেজ পর্যায়ে যখন শুরু হবে নিউক্লিয়ার মেমব্রেনটা নতুনভাবে তৈরি হবে। এদিকে নতুনভাবে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে এবং নিউক্লিওলাস ক্রোমোজোমের গৌণপুঞ্জ, আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছি, ক্রোমোজোমগুলোর গৌণপুঞ্জ থাকে, ওই গৌণপুঞ্জগুলা নিউক্লিওলাস তৈরি করবে, গৌণপুঞ্জগুলো নিউক্লিওলাস তৈরি করছে। নিউক্লিয়াস দুইটি আলাদাভাবে ফর্মেশন হবে এবং নতুনভাবে আত্মপ্রকাশ করবে। এখানে দুইটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস নতুনভাবে আত্মপ্রকাশ করছে। এই প্রথম থেকে প্রাক পর্যায় থেকে অন্ত পর্যায়ে, প্রোফেজ থেকে টেলো পর্যায়ে যে ধাপগুলো, একটা কন্টিনিউয়াস প্রসেস, যা কখনো ভুল হয় না, নির্দিষ্ট সময়ে সমাপ্ত হয়, ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়, এটাকে বলা হয় স্বাভাবিক কোষ বিভাজন। কিন্তু কোষের স্বাভাবিক বিভাজন হয়, যদি অস্বাভাবিক বিভাজন হয়, মাঝে মধ্যে কোষের অস্বাভাবিক বিভাজন হতে পারে। কোষের যখন অস্বাভাবিক বিভাজন হবে তখন কি হবে, টিউমার, অর্বুদ, ক্যান্সার, এভাবে অনেক রোগের সৃষ্টি হতে পারে। এখন আমরা বলবো, এতটুকু আলোচনায় আমরা কী কী শিখছি। কোষ বিভাজন কী, কোষ বিভাজন কয় প্রকার, কী কী তাদের নাম, এবং কোষ বিভাজন 3 প্রকার শিখেছি, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এই দুটো শিখছি। অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া, কীভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে এবং কীভাবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি ধারাবাহিক প্রসেস, যেটা প্রোফেজ থেকে শুরু হয়ে টেলোফেজে শেষ হয়। আর অ্যামাইটোসিস কোনো ধারাবাহিক প্রসেস না, সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। এটা হচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের বেসিক পার্থক্য। আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।